আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। গ্যাসের মজুত উৎপাদন দ্রুত কমে যাওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখে। চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে সরকারের বাড়ছে ভর্তুকি ও বৈদেশিক মুদ্রার চাপ। গ্যাস সংকটে শিল্প উৎপাদন, নতুন বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রম ক্ষতির মুখে। খাত সংশ্লিষ্টদের মত, এ সংকট সামগ্রিক অর্থনীতির জন্য বড় প্রতিবন্ধকতা। দেলোয়ার দোলনের প্রতিবেদন। দেশে কমেছে গ্যাসের মজুদ ও উৎপাদন। এলএনজিতে নির্ভরতায় বাড়ছে সরকারের ব্যয় ও ভর্তুকি, যার প্রভাব পড়ছে শিল্প খাত সহ সামগ্রিক অর্থনীতিতে। পেট্রোবাংলার হিসেবে 2019-20 অর্থ বছরে দেশে মোট গ্যাসের মজুদ ছিল 12.26 ট্রিলিয়ন ঘনফুট। 2024-25 অর্থ বছরে তা কমে হয় 8.15 টিসিএফে। অন্যদিকে দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্র রয়েছে 29টি। এর মধ্যে উৎপাদনে থাকা 20টির সক্ষমতা কমে দাঁড়িয়েছে প্রায় 58 টিসিএফে। তবে 4টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও আনা যায়নি উৎপাদনে, বাকি 5টি পরিত্যক্ত। বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনে 55% গ্যাস ব্যবহার হয়। এছাড়া শিল্প খাতে 23%, গৃহস্থলিতে 10%, সিএনজিতে 4% এবং অন্যান্য খাতে ব্যবহার হয় 8%। অন্যদিকে শিল্পে গ্যাস সংযোগ পেতে বিতরণ কোম্পানিগুলোর কাছে আবেদন জমা আছে প্রায় 2000, যাদের মধ্যে সংযোগ ফি পরিশোধ করেও 4-5 বছর ধরে অপেক্ষায় অন্তত 550টি শিল্প প্রতিষ্ঠান। গ্যাসের প্রেশার থাকে না, যেটার কারণে আমাদের কিন্তু প্রোডাকশন কিন্তু ব্যাহত হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টও কিন্তু বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। দেশীয় উৎপাদন কমায় 110 কোটি ঘনফুট গ্যাস আমদানির পরও ঘাটতি থাকে 115 কোটি ঘনফুট গ্যাস। চলতি অর্থ বছরের মধ্যে 50টি কূপ খননের পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার, যার মধ্যে 31টি পুরনো কূপ সংস্কারে দেয়া হয়েছে অগ্রাধিকার। 2028 সালের মধ্যে কূপের সংখ্যা বেড়ে দাঁড়াবে 100টিতে। বিপিসি, তিতাস এই সমস্ত কোম্পানি করে সেটা বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে, কয়লা খাতে একটা দুর্নীতিগত প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে এবং সরকার এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা করছে। বর্তমানে দেশে গ্যাস সরবরাহের প্রায় 30% পূরণ করে এলএনজি। চলতি অর্থ বছরে এলএনজি আমদানিতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 51,000 কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে গ্যাস সংকটে ভোগান্তি চরমে। আরও খবর জানতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাবেন এবং ভোগান্তি কতটা দেখছেন মানুষের? ইপসিতা, গ্যাসের যে সংকট এবং এর ফলে যে ভোগান্তি সেটি কিন্তু দিনকে দিন বাড়ছে এবং এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে নেই। অর্থাৎ গ্যাসের যে সংকট তার একটা বড় ভোগান্তিতে পড়েছিলেন হচ্ছে যানবাহন চালকরা। কিন্তু আমরা যদি দেখতে পেয়েছি এই রাস্তায় এসে যে যানবাহনে যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই রাস্তায় বিশেষ করে সিএনজির সংখ্যা খুবই কম এবং সিএনজির সংখ্যা কমে যাওয়ার ফলে যারা নিয়মিত সিএনজিতে যাতায়াত করতেন সেই সকল যাত্রীদেরও কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং একই সাথে এই সিএনজি ড্রাইভাররা বলছেন যে তাদের আসলে সারা দিনে তাদের যে পরিমাণ তারা ট্রিপ নিতে পারতেন আগে, তার চেয়ে এখন সংখ্যা অনেকাংশে কমে এসেছে। সেক্ষেত্রে তাদের যেই জমা খরচটা, অর্থাৎ দৈনিক যে পরিমাণ টাকা তাদেরকে ভাড়া বাবদ পরিশোধ করতে হতো সেটির পরিমাণটা কিন্তু কমানো হয়নি, যার ফলে তাদের আগের চাইতে এই অর্থ সংক্রান্ত ভোগান্তিতেও পড়তে হয়েছে একই সাথে। এবং তারা বলছেন যে দৈনিক মাত্র তারা 5 থেকে 6টি ট্রিপ নিতে পারছেন এবং এর ফলে যেটি হয়েছে যে তাদের আসলে আয় বা ইনকাম কমে গিয়েছে। এবং এর ফলেও আরেকটি সমস্যা হয়েছে, সেটি হচ্ছে যাত্রীদের কাছেও কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং যেহেতু রাস্তায় সিএনজি সংখ্যা কমে গিয়েছে সেক্ষেত্রে যাত্রীদেরও কিন্তু আসলে নিরুপায় হয়ে যেই ভাড়া চাওয়া হচ্ছে সেই ভাড়াতে তাদেরকে যেতে হচ্ছে। এর পাশাপাশি সকাল থেকেই বলছিলাম যে বিগত 6 থেকে 7 দিন যাবৎ ধরে চলমান গ্যাসের সংকট তীব্র হওয়ার কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ জট তৈরি হয়েছে এবং রাজধানীর সকল পাম্পে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। গুটি কয়েক পাম্পে যেই গ্যাস পাওয়া যাচ্ছে সেই গ্যাসের চাপ অনেকাংশেই কম, যার ফলে সেই তারা যেই পরিমাণ গ্যাস দাবি করছেন
ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর গ্যাস সংকট পরিস্থিতি নিয়ে জানছিলাম আমরা। 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। এ নিয়ে মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ব্রিফিংয়ে মন্ত্রী আফরোজা খানম জানান, এতে সরাসরি উপকৃত হবে জাপান প্রবাসী 2.5 লাখ বাংলাদেশি। সেই সাথে এতে দুদেশের সম্পর্কেরও উন্নতি হবে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে ঢাকা নারিতা রুটে সপ্তাহে 1টি করে ফ্লাইট চলবে। ফ্যাসিস্ট আমলে নানা কারণ দেখিয়ে 1500-র বেশি পুলিশ সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি ফেরত পেতে তাদের একাংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, মানববন্ধন কর্মসূচি নিয়ে আমাদের আরও জানাবেন। সেটা বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণ দেখিয়ে যাদের চাকরিচ্যুত করা হয়েছে এটি প্রায় 1522 জনেরও বেশি, তারা মূলত আজকে এই মানববন্ধনটি করছেন। এবং 5 আগস্টের পরে অর্থাৎ সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা দেখেছি এই পুলিশ সদস্যরা তারা নানান জায়গায় তাদের অধিকার আদায়ের জন্য নানান রকমভাবে তারা তাদের কর্মসূচি পালন করেছে, মানববন্ধন করেছে, সচিবালয় কেন্দ্রিক তারা তাদের প্রোগ্রামগুলো রেখেছে। এবং এরপরেও তখনকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি আশ্বাসও দেওয়া হয়েছে তাদের চাকরি ফেরত দেওয়া হবে। এরপরও নানান কারণ দেখিয়ে তাদের যে চাকরি ফেরত না দেয়া, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে তারা তাদের এই মানববন্ধন কর্মসূচিটি করছেন। এবং এখান থেকে তারা যে দাবিটি তুলছেন, তারা বলছেন যেন অনতিবিলম্বে তাদের যে চাকরি সেটি যেন ফেরত দেওয়া হয়, সে দাবি তারা তুলছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের যে বিষয়টি সেটি তারা কামনা করছেন। অর্থাৎ 2025 সালে যখন তারা আন্দোলন করছিলেন, 2025 সালের দিকে বলা হয়েছিল যে তাদের চাকরি পুনর্বহালের একটি প্রজ্ঞাপন দেওয়া হবে, সেই আশ্বাসও কিন্তু দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেন গড়িমসি করা হচ্ছে, কেন তাদের সেই আশ্বাস যে মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে সেটি কেন বাস্তবায়ন করা হচ্ছে না? এবং 5 আগস্টের পরে যারা বঞ্চিত হয়েছে, এরকম বঞ্চিত হওয়া নানান লোক যখন তাদের অধিকার ফেরত পাচ্ছে, কিন্তু এই 1522 জন যে পুলিশ সদস্য তারা তাদের অধিকার ফেরত পাচ্ছেন না, এই দাবিগুলো নিয়ে মূলত তারা তাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিটি করছেন। তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা করছেন। পাশাপাশি তাদেরকে যে বিভিন্ন কারণ দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই কারণগুলো বিশ্লেষণ করে তাদের চাকরি ফেরত দেওয়ার যে দাবি, সে দাবি নিয়ে মূলত তারা এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে তারা এই ধরনের নানা কর্মসূচি তারা দিবেন এবং আজও তারা অবস্থান করবেন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা যতক্ষণ পর্যন্ত তারা না পাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফ্যাসিস্ট আমলে চাকরি হারানো পুলিশ সদস্যরা মানববন্ধন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপের বিভিন্ন দেশে দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফ্রান্সের বোর্দোর কাছাকাছি পৌঁছে গেছে আগুন, আর স্পেনে নতুন নতুন এলাকায় জারি রয়েছে নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ। ইতালি ও গ্রিস সহ কয়েকটি দেশও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তীব্র গরম ও দমকা হাওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, জ্বলছে বন, পাহাড়, কৃষি জমি। আকাশ থেকে একের পর এক পানি ফেলছে বিমান। আগুন ঠেকাতে লড়ছেন শত শত দমকল কর্মী। কিন্তু প্রবল বাতাসে মুহূর্তেই নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক শহর বোর্দের মাত্র 15 কিলোমিটার দূরে পৌঁছে গেছে দাবানল। পরিস্থিতি পর্যালোচনায় সোমবার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অগ্নি নির্বাপন বাহিনী বলছে আগুনের গতিপথ প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। এখন পর্যন্ত শুধু ফ্রান্সেই পুড়ে গেছে প্রায় 98,000 হেক্টর এলাকা। বোর্দো ও আশেপাশের অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 2,20,000-এর বেশি মানুষ। এদিকে নতুন তাপপ্রবাহে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে ফ্রান্সের আবহাওয়া বিভাগ। একই চিত্র স্পেনেও। মাদ্রিদের পশ্চিমে আভিলা ও পূর্বাঞ্চলের কাস্তেলোনে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির সেনাবাহিনী, দমকল কর্মী এবং স্বেচ্ছাসেবীরা। গ্রিস, ইতালি, পর্তুগাল ও তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কর্মসূচির আওতায় পাঠিয়েছে অগ্নি নির্বাপন বিমান ও জনবল।
স্পেনে এবছর এরই মধ্যে 1.5 লাখ হেক্টরে বেশি এলাকা পুড়ে গেছে। শুধু কাস্তেলোনে 4,300 হেক্টরে বেশি বনভূমি ধ্বংস হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে প্রায় 90,000 মানুষকে। ইতালির গার্গানো উপদ্বীপেও দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন এলাকা। শত শত পর্যটককে নৌকা ও বাসে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্স প্রথমবারের মতো বিশাল সামরিক পরিবহন বিমান A400M ব্যবহার করছে আগুনের বিস্তার ঠেকাতে। আকাশ থেকে বিশাল অগ্নিনিরোধক রাসায়নিক ছিটিয়ে আগুনের গতিপথ থামানোর চেষ্টা চলছে। কিন্তু ইউরোপ জুড়ে দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ আর শক্তিশালী বাতাসের কারণে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। ঋতু সাহা, চ্যানেল 24। আজ শেষ হচ্ছে নতুন কুড়ি ক্রীড়ার প্রথম আসর। আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার, দাবা সহ 8টি ক্রীড়া ইভেন্টে 10 থেকে 14 বছর বয়সী অ্যাথলেটরা এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমে অংশ নেয়। 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে যার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। রোববার হয়েছে দাবা ও অ্যাথলেটিক্সের ইভেন্ট। লং জাম্পে ছেলেদের বিভাগে 6.19 মিটার লাফিয়ে রংপুর অঞ্চলের আহাতাব নূর ও 4.62 মিটার দূরত্ব অতিক্রম করে নারীদের বিভাগে ফরিদপুর অঞ্চলের ইমা খানম সেরা হয়েছেন। ছেলেদের 200 মিটার স্প্রিন্টে 23.87 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছে রাজশাহীর মোহাম্মদ আমান। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।